জানি সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে এবং সেই সৃষ্টিত কর্তা এসে আমাদের পৃথিবীতে ভূমিষ্ঠ করায় না, ভূমিষ্ঠ করানোর জন্য আমরা যার কাছে ছুটে যাই, বলা চলে ভগবানের দ্বিতীয় অংশ অবশ্যই চিকিৎসক। আজকে আমরা এই চ্যানেলে আলোচনা করব স্ত্রীরোগ বিশেষজ্ঞ, উত্তর চব্বিশ পরগনার রিনাউন্ড গাইনোকোলজিস্ট ডক্টর মৃদুলা পুরকায়স্থ। তো মৃদুলা দিকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার, কেমন আছেন? খুব ভালো আছি। কেমন চলছে আপনার সমস্ত দিনগুলো এখন? খুব ভালো চলছে, সবাই থেকে খুব ভালোই আছি। তো আজকে তো আমরা একটু আলোচনা করব আমাদের যে গাইনোকোলজিক্যাল প্রবলেম মেয়েদের ভেতরে হচ্ছে, উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে আমরা সমাজে সেটা দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে আপনি প্রথমে কি বলবেন, কেন এত গাইনোকোলজিক্যাল সমস্যা মেয়েদের ভেতরে আসছে, যেটা মেন হচ্ছে পিসিওডি বা পিসিওএস এ 10 বছরের বয়সী মেয়ে থেকে 40 ঊর্ধ্ব তো আছেই, তারা ভুগছে। এর কারণ কি? কারণ হচ্ছে মেইনলি লাইফস্টাইল আমাদের পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে পিসিওডির কারণ মেন হচ্ছে হরমোনাল চেঞ্জেস, লাইফস্টাইল চেঞ্জেস, স্ট্রেস লেভেল বেড়ে গেছে, আর তার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স। আর আমাদের দেখছি অল্প বয়সী মেয়ে 10-12 বছর বা যারা কলেজে যাচ্ছে, অফিসে যাচ্ছে, তাদের আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার সময় নেই বলতে গেলে। এত কাজের পদ্ধতি চেঞ্জ হয়েছে, কাজের চাপ এত বেড়ে গেছে, আর খাওয়া দাওয়ার ধরনও পাল্টে গেছে, জাঙ্ক ফুড আমাদের খাবার মধ্যে বেশি এসে গেছে। তো এসবের ইফেক্ট একটা হচ্ছে, হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, যেটা টেস্টোস্টেরন মানে যে পুরুষদের হরমোন আছে, মেয়েদের মধ্যেও আছে, কিন্তু ওর লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন তার একটা ইফেক্ট শরীরে দেখা যায়। তো পলিসিস্টিক ওভারি বলতে ওভারি অ্যাকচুয়ালি প্রত্যেক মহিলার দুটো ওভারি আছে, দুদিকে। তো ওভারিতে সিস্টও থাকে, 10-12 সিস্ট থাকা নর্মাল, কিন্তু যখন সিস্টের সংখ্যা বেড়ে যায়, ধরো 20 থেকে বেশি, যেটা সোনোগ্রাফিতে ধরা পড়ে, তখন আমরা বলি এটা পলিসিস্টিক ওভারিজ। তো শুধু সিস্ট দেখলেই একটা কারো অসুখ হয়েছে এরকম ধরা যায় না, তার সাথে সাথে অন্যান্য শারীরিক যদি চেঞ্জেস বা তার কোনো সিমটমস থাকে, যেমন মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, মানে ধরো আমাদের পিরিয়ডস ইউজুয়ালি হয় 25 থেকে 35 দিনের মধ্যে, কিন্তু এটা 35 দিন পার হয়ে যাচ্ছে, আরো মানে 3 মাসের মধ্যে হয়তো 3 বার পিরিয়ড বলে নিলাম, কারো হয়তো আরো লেট হয়ে যাচ্ছে, বা শরীরে অবাঞ্ছিত লোম, মানে মহিলাদের যে খুব কম মাত্রায় লোম থাকে, কিন্তু পুরুষদের যে জাতীয় লোম থাকে, ধরুন বলো মুস্টাচ বা পেয়ার্ড, কিংবা ব্রেস্টের চারপাশে, পেটের উপরে, হাতে, পায়ে, এই লোমের মাত্রা বেশি, সেটা টেস্টোস্টেরনের জন্য, অ্যান্ড্রোজেনিসের জন্য। আর তার সাথে সাথে ওজন বাড়ানোর সম্ভাবনা খুব বাড়ে। অ্যাকচুয়ালি পিসিওএস আর ওবেসিটি একটা বড় কারণ, মানে এটার জন্য ওটা, ওটার জন্য ওটা হচ্ছে। তো এর জন্য ওবেসিটি কন্ট্রোল হলেও পিসিওএস এতে খুব লাভ হয়। 10-12 বছর বয়সেও আমরা পিসিওডি বা পিসিওএস পাচ্ছি, তো সেটা কেন হচ্ছে? তাদের 10 বছর 12 বছরেও কি আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্রেস লেভেলটা বেড়ে গেছে? ওই বয়সে কেন আসছে? স্ট্রেস লেভেল তো তুমি বলে, এই বাচ্চার থেকে আজকাল হচ্ছে, বাচ্চার থেকে বুড়ো অব্দি সবাই স্ট্রেস, জীবনযাপনে এমন আমাদের হয়েছে, জীবনধারা স্ট্রেস বেড়ে গেছে। যাই হোক, ওদের অবশ্য এত স্ট্রেস, পড়ার স্ট্রেস হতে পারে, আর তো কিছু হওয়ার নাই, কিন্তু খাওয়া দাওয়ার অনেক চেঞ্জ হয়েছে, এটা তো তোমাকে মানতেই হবে। প্রচন্ড পরিমাণে বার্গার, পিৎজা, জাঙ্ক ফুড বা বেকড ফুড খাচ্ছে বাচ্চারা সবসময়, রেডি ফুড, তার মধ্যে ট্রান্স ফ্যাটস খুব বেশি থাকে, আর ওগুলো ক্ষতিকর, আনহেলদি ফ্যাটস, তার জন্য সমস্যা হয়। মানে যে আমি বললাম যে হরমোন ইমব্যালেন্স, ওটার জন্য আরো বাড়ে ওটা, মানে আর হরমোন ইমব্যালেন্স হলে ওভারিতেও সমস্যা হয়, তার সাথে সাথে অন্যান্য শারীরিক পরিবর্তন হয়। এই যে তুমি বললে 10 বছর 12 বছরের মেয়েরা, ওদের সত্যি আজকাল ফিজিক্যাল অ্যাক্টিভিটি কঠিন, স্কুলে তো জায়গায় নেই, বা স্কুলে আগে পিটি যাচ্ছে, অনেক সময় অনেকে ব্যায়ামের ক্লাস করছে, ইভেন অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে দেখা গেছে হর্স রাইডিং শেখাচ্ছে, তো সেই এক্সারসাইজ গুলো করছে, তারপরে ওটা গোনা গুনতে হবে,
তুমি কি বলতে পারবে কি প্রত্যেক মেয়ে খেলছে? আগে তুমি ছোট ছেলে, আমি ছোট ছিলাম, আমরা রোজ খেলার মাঠ নেই, এটা ঠিক খেলতাম, কথা। মাঠ ছিল, আমরা খেলতাম, আমাদের ফ্রিও ছিল। এখন উনি কোথায়? ওরা এখন খেলা মানে ফোন ফোন নিয়ে বা খেলা বা হচ্ছে। কিছু না হ্যাঁ, কিছু ব্যস্ত। ওদের একদমই মানে তাই। ফ্রি টাইমে নেই কি গিয়ে ব্যায়াম করবো বা খেলবো। মারাও তো এত টাইম একটু বের করে হয়তো সুইমিং এ পাঠালো বা হয়তো জিমে পাঠালো, কিন্তু ওটা মানে লিমিটেড। কিন্তু একটা যদি বলতে গেলে আমাদের ডায়েট আর এক্সারসাইজ এটা একটা সঙ্গী করতে হবে, মানে আমাদের জীবনধারায় ওটা একটা ফুললি ইনক্লুডেড। মানে তার জন্য আমার আলাদা ভাবতে হবে না যে আমার রোজ যেমন আমি 3 বার খাবো, আমার ব্যায়াম করতে হবে। আর কি কর্পোরেট খাবো? লাইফের স্ট্রেসটাও কি আপনার কাছে খুব ইম্পর্টেন্ট? যে আজকে course, মেয়েরা of course, চাকরি stress করছে, তো আছেই, হ্যাঁ। এখন আগে আমরা দেখতাম মেয়েরা ইউজুয়ালি শিক্ষকতা করছিল, হ্যাঁ। এবার আইটি সেক্টর বলুন, ব্যাংকিং সেক্টর বলুন, বা জার্নালিজম মানে সাংবাদিকতা জগতেও হ্যাঁ, মেয়েরা হ্যাঁ, ঢুকছে। তো সেখানে একটা ইরেগুলার দিন Working hours, চলছে, ওয়ার্কিং হ্যাঁ, আওয়ার্স working চলছে hours। এবং দিন চলছে, খাওয়া ঠিক মতন হচ্ছে না। তো সেই স্ট্রেস লেভেলটাও পিসিওডি বা পিসিওএস এর একটা কারণ করছে। নিশ্চয়ই, কারণ দেখো অনেকদের তো নাইট ডিউটি করতে হয়। আদারওয়াইজ যে কোনো তুমি বলে আইটি বলো, ব্যাংকিং বলো, যে কোনো সেকশনে এখন হচ্ছে কি ওয়ার্কিং আওয়ার্স অনেক বেড়ে গেছে। আগেকার যেমন ফিক্স ছিল, ধরো 10টা থেকে 9টা থেকে 5টা, 8 ঘন্টা ছিল। এখন তো 12, 14, 16 তো কোনো হিসাব বাড়িতে নেই। এসেও কাজ কত করতে ঘন্টা? হচ্ছে। বাড়িতে এসেও ততটাই কাজ করছে। তো ন্যাচারালি তার সাথে স্ট্রেসও বাড়ছে। স্ট্রেস বাড়লে শরীরে কর্টিসল একটা হরমোন সিক্রিশন হয়, আর কর্টিসল সিক্রিশন বাড়লেই লেভেল বাড়ে, তার সাথে সাথে সেটা আবার এই অ্যান্ড্রোস্টেরন মানে টেস্টোস্টেরন বাড়াবার সিক্রিশনের জন্য স্টিমুলেশন দেয়। আর তার সাথে সাথে অন্যান্য চেঞ্জেস দেখা যায়। পিসিওডি পিসিওএস হয়েছে, এটার সিম্পটম কি করে বোঝা যাবে? শুধু কি পিরিয়ডস এর ক্ষেত্রে সিম্পটম আসছে? ইরেগুলারিটি তো আছে, অবাঞ্ছিত লোম যেটা বললাম, হিস্যুটিজম তাকে বলে। তারপরে যারা ম্যারিড মেয়েরা আছে তাদের হয়তো বাচ্চা আসতে দেরি হচ্ছে, বাচ্চা ট্রাই করছে কিন্তু হতে দেরি হচ্ছে। তো এটা তো পরে জানা যাচ্ছে ম্যারিড ওমেনের ক্ষেত্রে, কিন্তু অল্প বয়সে বিফোর ম্যারিডে কি করে ডায়াগনোসিস করবে যে আমার পিসিওডি বা পিসিওএস হয়েছে? মানে কি সিম্পটমে হবে? ওই বয়সী মেয়েরা অ্যাডোলেসেন্সে মানে ওরা আসে ইরেগুলার পিরিয়ড নিয়ে। আচ্ছা। মার মেয়ে আসলো, তখন দেখা গেল ওয়েটটা অনেক বেশি। এটা মানে ম্যাক্সিমাম মেয়েদের মানে দেখা যাবে। খুব রোগা মেয়েদেরও পিসিওএস হয় ডেফিনেটলি, কিন্তু ওর মাত্রা কম। তো কেন তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি জিজ্ঞেস করি, তোমার কি খেলার সময় পাও? তুমি কি কোনো সুইমিং করতে পারো, খেলতে যেতে পারো? কোনো সময় নেই, মানে তারা এত বিজি। তো এর জন্য ওই মেয়েদের তখন ইরেগুলারিটি থাকলে আর ওজন বেশি আগে আমি সোনোগ্রাফি অ্যাডভাইস করব। আর সোনোগ্রাফিতে অলমোস্ট ধরো 100 যদি সোনোগ্রাফি করা হয়, আলট্রাসোনোগ্রাফি, তার মধ্যে 70 মেয়েদের সিস্ট ধরা পড়বে, ওভারিন সিস্ট। সঙ্গে সঙ্গে প্যানিক করার কিছু নাই। শুধু একটা বড় পয়েন্ট যে প্যানিক করার কিছু নেই। এখন এই প্যানিকটা মেয়েদের মধ্যে রিপোর্ট নিয়ে আসে, দিদি দেখুন আমার সিস্ট হয়েছে, সিস্ট আছে। বা কেউ শুনলো বাবা পলিসিস্টিক ওভারি, মানে একটা ভূত পরিবেশ আমি দেখেছি অনেকের ভেতরেই আছে, মানে মায়ের ভেতরে আছে, মেয়ের ভেতরে আছে। আর প্রথমে যে ভয়টা পাচ্ছে যে আমার বোধহয় জেনারেশন আসবে না, মানে আমি কনসিভ করতে পারবো না, ততটা চলে যাচ্ছে। এটা কি খুব অনেক রকম চিন্তা হয়, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা বলছি। সিস্ট ধরা পড়লেই অপারেশন করতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই। খুব কম কেসে মানে সিস্টের জন্য অপারেশন নেই, অন্য কারণে কি করা হয়। কিন্তু অন্য সিস্ট আমরা মনে করি একটা সিস্টের সাইজ যদি 5 সেন্টিমিটার থেকে বড়, তাহলে ওইগুলো অবশ্যই অপারেশন করা হয়। কিন্তু এইগুলো পলিসিস্টিক ওভারি বলতেই তো আমরা বলি একটা গলার চেইন মানে নেকলেসের মতন চারিদিকে ওভারিতে সিস্ট দেখা যায়, অ্যারাউন্ড 20 হতে পারে। তাদের মাপ হচ্ছে শুধু 2 to 9 মিলিমিটার, মানে ছোট্ট এই সাইজ। বড় সিস্টকে পলিসিস্টিক ওভারি বলে না, ওটা ওভারিয়ান সিস্ট, আর এটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। ওভারিয়ান সিস্ট কি স্ট্রেসফুল বা এই হরমোনাল ডিসব্যালেন্স থেকে হচ্ছে? না, ওটা আলাদা ক্যাটাগরি। ওটার সাথে স্ট্রেস বা হরমোন ইমব্যালেন্স এগুলো খুব কম। ওটা একটা শরীরে আর অন্য জায়গায় সিস্ট হতে পারে সেরকম, মানে একটা জল ভরা এত বড় বেলুনের মতন, কিন্তু সেটা
ছোট সাইজ হলে নিজে থেকে অনেকবার কমে যায়, আর যদি 5 সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলে অবশ্যই ওদের অপারেশন করতে হবে। মানে এই ওভারিয়ান সিস্ট হলে কি কোনো পেন হবে, মানে এমনি পেন কোনো হওয়ার নেই, পেন হওয়ার কোনো চান্স নাই। অন দ্য কন্ট্রারি এই মহিলাদের, এই মেয়েদের এত সিস্টেম মানে ওভারি ফলিকলস অনেক বেশি আছে ওভারিতে। অ্যাকচুয়ালি মেয়ে যখন জন্মায় তার ওভারিতে 1 মিলিয়ন ফলিকলস থাকে, ইনম্যাচুর মানে ফলিকলস থাকে। তারপর আস্তে 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 ওগুলো কমতে থাকে, মানে হ্রাস হয়, মানে ওগুলো অ্যাপোপ্টোসিস বলে, মানে ওগুলো ক্ষয় হয়ে যায়, কমে যায়, সংখ্যা কমে যায়। মানে একটা মেয়ের পুরো জীবনে প্রোডাক্টিভ লাইফ মানে ধরো 12 বছর থেকে 45 বছর অবধি ম্যাক্সিমাম 400 ফলিকলস ম্যাচিওর হয়, 400। আর বাকিগুলো একদম বললাম 1 বিলিয়ন, বাকিগুলো তো কমে যায়, মানে সাইজ আসতে মানে নাম্বারটাই কমে যায় আস্তে আস্তে। তো এই যে পলিসিস্টিক ওভারি যাদের থাকে তাদের মিউচুয়ালি সিস্ট মানে ফলিকলস অনেক বেশি, মানে এদিকে একটা পজিটিভ সাইড, ওই ফলিকলকে আমি স্টিমুলেট করে ম্যাচিওর করতে পারি। যখন প্রথম ধরা পড়ছে পলিসিস্টিক ওভারি, তার ট্রিটমেন্ট কি, মানে সে কিভাবে নিজের আপনার কাছে যখন আসছে আপনি প্রথম তাকে কিভাবে মানে ট্রিটমেন্টের ভেতরে ঢোকাচ্ছেন? বেশিরভাগই এইসব ক্ষেত্রে পেশেন্টের সিমটমের ভিত্তিতে তার সিভিয়ারিটি দেখে তার ট্রিটমেন্ট করা হয়। ইউজুয়ালি লাইফস্টাইল চেঞ্জেস, মেইনলি হচ্ছে লাইফস্টাইলটাই চেঞ্জ করতে হবে। কমাও, খাওয়া দাওয়ার ধরন পাল্টাও, যদি ওভারওয়েট থাকে ডায়েটিশিয়ানের মতামত নিয়ে সেভাবে খাবে। আর এটা করলে অনেকটাই মানে ধরো যার যতই ওজন থাকুক 5%ও যদি কমিয়ে দিতে পারে তাহলে অনেকটা এগুলো মেনস্ট্রুয়াল প্রবলেম যেটা আছে সেটা নরমালাইজ হয়। বিয়ের সময় কি প্রিপারেশন নেবে, ধরুন বিয়ে ঠিক হয়েছে বা বিয়ের পরে? আমি তো স্পেশালি মেয়েদের আর ওর বাবার বলি, এটা মেনশন করার প্রয়োজন নেই। এটা একটা লেভেল নিয়ে যাবে কি আমার পিসিও আছে, সেটা প্রয়োজন নাই, এটা সেরকম চিন্তার ব্যাপার নেই। লাইফস্টাইল সিনড্রোম বলা হচ্ছে। তো এটার মধ্যে তোমার অফকোর্স নেগলেক্ট করা উচিত না, কিন্তু তার ট্রিটমেন্ট আছে, এর জন্য ভয় পাওয়ারও নাই। এটা একটা ক্রনিক ওষুধ, মানে ওষুধ বলতে পারো, মানে এটা পুরোপুরি সেরে যাবে এরকম না। যেমন ডায়াবেটিস সবসময় এই থাকবে, তার ট্রিটমেন্ট করে যেতে হবে, এটাও তো এটা ট্রিটমেন্টটা থাকলে ভালোই থাকে, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কিছু হবার থাকে যদি ট্রিটমেন্ট না করা হয়। আচ্ছা, এই জন্য বিয়ের সময় এটা নিয়ে মেনশন করার দরকার নেই। নর্মাল লাইফ লিড করতে ওরা 2-3 বছরে ওরা কনসিভ করতে পারছে না, তাহলে তখন প্রিপারেশন নেওয়া হবে। পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট, সেটা কি প্রেগন্যান্সির ক্ষেত্রে খুব বড় কোনো মানে আটকে যাচ্ছে বা হচ্ছে না এরকম কোনো ব্যাপার হতে পারে? একটু সমস্যা হতে পারে, সবাই হবে এরকম কোনো কথা নেই, কিন্তু মানে তখন ওদের অন্যান্য ইনসুলিন মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কত আছে, অ্যান্ড্রোজেন্সের লেভেল কত আছে, ওভারিয়ান সাইজ কত আছে, এসব দেখে মানে মোটামুটি একটা করা যায়, ট্রিটমেন্ট করা যায়। তো যদি খুব বেশি সিমটমস নাই, সিস্টও কিছুটা আছে, তাহলে ও নর্মাল লাইফ লিড করলে হয়তো কনসিভ করে যাবে। আচ্ছা, আর যদি মাত্রা বেশি থাকে তাহলে অ্যাকর্ডিংলি তার ট্রিটমেন্ট করা হয়। এতে একটা রিস্ক হয়ে যায় কি কোনো ক্ষেত্রে যাদের পলিসিস্টিক ওভারি আছে তাদের একটু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে কনসিভ হতে একটু দেরি হয় আর কনসিভ হওয়ার পরে একটু মিসক্যারেজ হওয়ার। তো ধরুন একবার মিসক্যারেজ হয়ে গেল, তো সেকেন্ড টাইম অ্যাটেম্প নিল, তো সেক্ষেত্রে কি বেবি ঠিক মতন তার ডেলিভারি হয়ে যাবে? অ্যাবসলিউটলি নরমালি হবে, কারণ এদের যে ফলিকলস আছে এগুলো নরমাল, এখান থেকে কোনো অ্যাবনর্মাল বাচ্চা জন্মাবার কোনো চান্সই নাই। শুধু অন্য সমস্যা যেটা বললাম, সেকেন্ড টাইম মিসক্যারেজের কথা বলছি, ফার্স্ট টাইম তো মিসক্যারেজ ধরুন হয়ে গেল। মিসক্যারেজের অনেক কারণ আছে, যেটা আমাদের জিনস ক্রোমোসোমস তাদের অ্যাবনর্মালিটির প্রথম 6 সপ্তাহের মধ্যে যে মিসক্যারেজ হয় কারণ ওটা থাকে, সবসময় কারণ ধরাই পড়ে না, কিন্তু ক্রোমোজোমাল প্রবলেমস এর যে অ্যাবনর্মালিটির জন্য মিসক্যারেজ হয়। আর যত মাস বাড়ে সবসময় যেটা সিস্টেরও প্রবলেম নয়, মানে মিসক্যারেজেরও অন্য অনেক কারণ থাকতে পারে। ধরা পড়লে তো তার ট্রিটমেন্ট করবো তো আমি, মানে প্রেগন্যান্ট অবস্থায়ও ওষুধ। আপনি তো আছেন, মানে আমাদের তো গাইনোকোলজিস্ট আছে, আমাদের সমস্যা হচ্ছে যেটা চলছে আমি ডাক্তারের কাছে যাব, সেটা প্রেগন্যান্ট অবস্থায় যেমন মেটফর্মিন ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবার জন্য দেওয়া হয়, তো সেটা আমরা পরেও প্রেগন্যান্সিতে ওটা কন্টিনিউ হয়। তো এই জন্য যে প্রবলেম প্রেগন্যান্সিতে রিস্ক থাকে সেটা অনেকটাই কমে যায়। একটা জিনিসও আছে, লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, অনেক অ্যাডভান্স হয়েছে, অ্যালকোহল বা স্মোকিং যেটাকে বলছে, সেটা কি এই মানে কনসিভ করার জন্য, মানে এক কথায় বাংলা ব্যাপারে হার্টের অসুখের ব্যাপারে ডায়াবেটিস সব প্রত্যেক জায়গায় তার একটা রোল আছে।
আর এটাও এত কমন হচ্ছে, সেটা আমি অলমোস্ট প্রত্যেক মেয়েকে আমাকে জিজ্ঞেস করতে হয় যারা ওয়ার্কিং। অনেক মেয়েদের কেন পার্সেন্টেজ বেড়ে গেছে যে স্মোকিং এন্ড অ্যালকোহলিক হওয়া, মেয়েরা বেশ অনেকটাই করছে। স্মার্ট মনে করে বা আমি জানি না কি ছেলের মতন সমান সমান মনে করে। কিন্তু ম্যাডাম একটা কথা, অ্যালকোহল বা স্মোকিং কিন্তু ছেলেদের ক্ষেত্রেও বা স্ট্রেস লেভেলটা কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কিছু প্রবলেম তৈরি করে এই কনসিভ করতে গেলে বা কনজুগাল লাইফের জন্য, বিকজ তাদেরও তো স্পার্ম ডিসচার্জের একটা পার্সেন্টেজ আছে, বা সেটা ঠিক মতন না হলে কনসিভ করতে পারবে না। তো আপনি সে ব্যাপারে কি বলবেন? মানে কোনো কিছু কোকেন বা যাই হোক অন্য কোনো ড্রাগ যারা ইউজ করে তাদের ক্ষেত্রে নিশ্চয়ই সিমেনের উপর এফেক্ট হয়। আচ্ছা। আর মেয়েদের মধ্যে স্মোকিং এর জন্য হরমোনের চেঞ্জ অনেক হয়, মানে যারা স্মোক করে তাদের তো মেনোপজও তাড়াতাড়ি হয়, ইম্যাচিউর মেনোপজ হয়, বা এদের পলিসিস্টিক ওভারিতে হরমোনের লেভেল ডিস্টার্ব হয়ে যায়, বা কনসেপশনের ব্যাপারে ডিস্টার্ব হয়। এই জন্য আর প্রেগনেন্ট অবস্থায় তো এটা একদমই বারণ। মানে কি দুজনের ক্ষেত্রে, স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রে অ্যালকোহল আমি অ্যাডভাইস করি নাও ফলো করতে পারে, তার থেকে কিন্তু ওয়াইফকে ডেফিনেটলি করতে হবে। এটা তার থেকে বাচ্চা প্যাসিভ স্মোকার হচ্ছে, স্মোকিং তো আছে ঠিকই, কিন্তু অ্যালকোহল নিয়ে তো মডারেশন বলা হয় আর কি পুরুষদের আর কি, কিন্তু মহিলাদের যে প্রেগনেন্ট আছে তার ক্ষেত্রে স্মোকিং আর অ্যালকোহল দুটোই খুব ডেঞ্জারাস বাচ্চার জন্য, প্রেগনেন্সির জন্য। বাচ্চার গ্রোথ ঠিক হবে না, যদি খুব বেশি মাত্রায় থাকে তাহলে তো বাচ্চার জন্মগত দোষও হতে পারে। তো এই জন্য এটা পুরোপুরি মানে বন্ধ করতে বলা হয়। ডিউরিং প্রেগনেন্সি আপনি মহিলাদের কিরকম অ্যাডভাইস দেবেন? কারণ এখন তো চাকরি সবাই করছে, তো প্রেগনেন্ট হওয়ার পর তার বয়স অনুযায়ী একটু যদি বলেন, যে একটু বেশি বয়সে আজকালকার মহিলা প্রেগনেন্ট হচ্ছে, কারণ বিয়ে পরে করছে, অনেক দেরিতে করছে, তো সেরকম কি কোনো ডেডলাইন আছে যে এত বয়সের পরে করলে তার প্রেগনেন্সিতে প্রবলেম আসবে, বাচ্চা ডেলিভারি হতে প্রবলেম হবে, বা নিজের শারীরিক কোনো প্রবলেম হতে পারে, বা মিসক্যারেজের সম্ভাবনা আছে, সেরকম কি কিছু আছে? এটা একদম এটা মানে খুব ইম্পর্টেন্ট। আজকাল সব মেয়েরা এত পড়াশোনা করছে, উন্নতি হচ্ছে, খুবই ভালো, কিন্তু তার জন্য ওইসব ক্যারিয়ার করতে করতে ওদের সৃষ্টিটাও করতে বিয়ে হবে, করতে সময় নেই। আচ্ছা বিয়ে হলো তো হলো, বাচ্চা তৈরি করতে সময় নেই, বাচ্চা সত্যি আমার কাছে এত পেশেন্ট আসে, ধরো 37-38 হয়েছে, বিয়ে হয়ে কত বছর হয়েছে, 5-7 বছর হয়েছে, বাচ্চা আছে না, আমরা এখনো প্ল্যান করছি না। একটু কখন প্ল্যান করবে? যখন প্ল্যান করবে তখন তো বাচ্চাই আসবে না, বাচ্চা আসারও একটা সময় আছে। আগে আমরা ঠিক করতাম, মানে বলতাম সবাইকে কি 20 থেকে 25 ইজ দ্য আইডিয়াল এজ ফর ফার্স্ট বেবি। ওকে, তাহলে একদম বিনা বিধায় সবকিছু স্মুথলি হয়, কনসেপশন যেমন হয়, ডেলিভারি যেমন সব ভালোভাবে সুস্থভাবে হয়। এখন তো ওটা প্রশ্নই উঠে না, 25 কেউ মানে বিয়েই করে না, আর কোথা থেকে বাচ্চা হবে। যাই হোক, তারপরে তাও রিসেন্ট আমি হচ্ছে কালকে আমি ডেলিভারি করলাম, সি ইজ জাস্ট 18, মানে 18 আগেও বিয়ে হয়েছে, মানে পারলে 20 বছর লিখলে ভালো হয় এরকম। আচ্ছা, আজকে 31 এরকম হয়। তো যেটা তুমি বলছো, তো দেরি করে বিয়ে হচ্ছে, দেরি করে বিয়ে হলে তারপরে প্ল্যান করতে দেরি হচ্ছে। মোট কথা কি হয়, 35-এর পরে মানে আমাদের ওভারি বলো, পুরো শরীরটাই এজিং, আস্তে আস্তে এজিং হতে যায়, যে নিওটিক ডিসফাংশন হয়, তার ফলে ওভারিতে যে থাকে ফলিকলস, ওগুলো ঠিক মতো হেলদি থাকে না। মানে আইভিএফ ক্ষেত্রেও যত বয়স বাড়ে না, হেলদি ওভাম বের করে একটু সময়ই লাগে, মানে এরকম। এই জন্য একটা অ্যাডভাইস আছে, যারা প্ল্যান করে কি দেরি করে বিয়ে করবে, দেরি করে বাচ্চা হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ওদের বেস্ট অ্যাডভাইস হচ্ছে 32 বছরের আগেই তাদের ওভাম প্রিজার্ভেশন। ওকে, মানে বিয়ে হলো না কিন্তু সেটা করা যায়, করা যায়, অবশ্য টাকা পয়সা লাগে, আমাদের সামাজিক কত অ্যাকসেপ্টেবিলিটি, সব ফিল্ম স্টাররা করছেই, বিদেশে তো করছি, আমাদের দেশে জেনারেল পাবলিক করতে এটা এখনো সে মতো বার্তা যায়নি, মানে শিক্ষারও একটা বার্তা যেতে হবে, বা নিজেকে তৈরি করে মানসিক ভাবে গঠন পরে যে তুমি আইভিএফ করবে, সে হেলদি ওভাম তখন পাবে 35 বছরের আগে। আচ্ছা, তারপর যত বয়স বাড়ে 35 প্লাস আরো, তো ওভাম পাওয়া যায়, সংখ্যা কমে যায়, তাদের কোয়ালিটি কি হবে, তারপর কনসেপশন মানে আইভিএফ করেও কতটা সাকসেস হবে, এগুলো আস্তে আস্তে কমে যায়।
আচ্ছা, এখন এটা- প্রচুর আইভিএফ সেন্টার হয়েছে, সব জায়গায় গেলে বলছে হ্যাঁ টেস্ট টিউব বেবি হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো এই ছোট ছোট সেন্টার গুলো সম্পর্কে আপনি কি বলবেন? অনেকেই দৌড়চ্ছে বাচ্চার আশায়, এবং কম টাকা, যেটা এসব ঘটনা করতে গেলে একটু এটা এক্সপেন্সিভ হয়। তো এটা কি সত্যি খুব এক্সপেন্সিভ আইভিএফ টা, না এই ছোট ছোট সেন্টার গুলোতে গিয়ে কোনো আপনার এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে যে আপনার কাছে চলে এসেছে যে ম্যাডাম আমাকে দেখুন, আমার এরকম পরিস্থিতির আমি সম্মুখীন হয়েছি? আসে তো নিশ্চয়ই অনেক পেশেন্ট আসে, কিন্তু আমি ওদের অ্যাডভাইস করি আমার কাছে এসে সেট আপ নেই। তো এই জন্য আমি তোমাকে যে কোনো জিনিস দিয়ে করবো না, ঠিক জায়গায় যাও যেখানে ঠিক সমস্ত ফ্যাসিলিটি আছে। মানে এটা একটা স্পেশালাইজ কেস, বুঝতে পারছো, স্পেশালাইজ অ্যারেঞ্জমেন্ট। একটা আইএফ সেন্টার মানে অনেক রকম ওখানে রিকোয়ারমেন্ট, সেখানে যেখানে সেখানে করলে অল্প মাত্রায় একটু করলে, আদারওয়াইজও একটা বেস্ট সেন্টারেও সাকসেস রেট হচ্ছে 25 থেকে 30 একটা আইএফ সাইকেলের। একটা সাইকেল করি প্রথমবারই কনসিভ করবে এরকম কোনো গ্যারান্টি নাই, আচ্ছা তার এত 2বার 3বার করতে হবে। আচ্ছা। তো সেখানে খরচাও অনেক বেশি, কিন্তু মানে এই ফ্যাক্ট এই জন্য যে একটা তুমি যেমন বলছো একটা ছোটখাটো সেন্টারে গেছে, অনেক সেন্টারে সেরকম হচ্ছে। এখানে হয়তো পুরো ফ্যাসিলিটি আছে কিনা কি দেখতে যাচ্ছে, আর আদারওয়াইজও ফেলিওর তো হতেই পারে, 25% তো সাকসেস। ফেলিওরের থেকে বড় কথা পরবর্তীকালে তাদের কনসিভ করার যে ক্যাপাসিটি বা যে সমস্যাগুলো কি মানে বেড়ে যাবে বয়সের জন্য। ওটা বয়সের বা জন্য। যত তোমার 35-40 বয়স বাড়ে, তো ন্যাচারালি যে কোনো মহিলার ব্লাড প্রেশার বাড়তে পারে, ডায়াবেটিস হতে পারে, ওজন বাড়তে পারে। তো এইগুলো সমস্ত এফেক্ট করে কনসেপশনে অ্যাজ ওয়েল অ্যাজ যখন বাচ্চা পেটে আসে তখন। আচ্ছা। এই জন্য সমস্যা তো হতেই পারে। আর একটা স্ট্রেস, একটা আইভিএফ করা মানে কত স্ট্রেস, যখন মানে শারীরিক মানসিক আর্থিক সবটাই হচ্ছে। তো এই জন্য সেগুলো মানে খুব কঠিন মানে হ্যান্ডেল করা। কত পেশেন্ট আসে মানে বলে আমি 2বার 3বার করলাম আর আমি করবোই না। ডিউরিং প্রেগন্যান্সি আপনি মহিলাদেরকে কিভাবে একটু গাইড করবেন বা কি বার্তা দেবেন যে নিজেকে টেক কেয়ার কি করে করবেন, যে আসছে সে যেন ভালো করে ভূমিষ্ঠ হয়? এই জন্য তুমি যেটা বলতে চাইছো অ্যাকচুয়ালি প্রি কনসেপশন অ্যাডভাইস, মানে ডক্টরের কাছে যখন আমি প্ল্যান করছি তার আগে, একটা কাপড় যখন প্ল্যান করছি তার 3 মাস আগে ডক্টরের কাছে যাওয়া উচিত। তাতে যেটা মার আর বাচ্চার দুজনের পক্ষে খুব সেফ হবে, কি ওরা মানসিক আর শারীরিকভাবে প্রস্তুত আছে কিনা, বা কোনো রকম কোনো সমস্যা আছে কিনা, যেগুলো আগে থেকে আমরা যে হ্যান্ডেল করি তাহলে পরবর্তীকালে কোনো কমপ্লিকেশন হবে না। সেক্ষেত্রে আমরা কি করি, এই পেশেন্টরা মানে যে স্বামী স্ত্রী আসলো তাদের কিছু কিছু পরীক্ষা করা হয়, যেমন থ্যালাসেমিয়া আছে কিনা, হাজব্যান্ড ওয়াইফ। অ্যাকচুয়ালি কোনো কোনো সময় বিয়ের সময় টেস্ট করা হয়, কিন্তু যদি না করা থাকে তো ওই সময় করতে হবে। তাহলে দুজনই বাই চান্স যদি ক্যারিয়ার থাকে তাহলে তো ওরা নিজেরা তেমন কিছু শরীরে মানে তাদের কষ্ট হয় না, এক্সেপ্ট একটু এনিমিয়া থাকে। কিন্তু যদি দুজনের একটা বাচ্চা হয় তো 4টে যদি বাচ্চা হয় মানে 25% ওদের বাচ্চার ফুল ব্লোন থ্যালাসেমিয়া হবে, মানে মেজর থ্যালাসেমিয়া হবে। এটা খুব হাই রিস্ক। থ্যালাসেমিয়া এমন একটা বংশগত মানে রক্তের অসুখ যেখানে রেড ব্লাড সেলস মানে আরবিসি খুব দ্রুত ভাবে নষ্ট হয়ে যায়। যেখানে একটা আরবিসি আয়ু হচ্ছে 120 দিন, সেখানে হয়তো 15 কি 30 দিনই আছে। তো বুঝতে পারছো কি মাত্রায় ড্যামেজ হচ্ছে আর এনিমিয়া হচ্ছে। আর থ্যালাসেমিয়ার ব্যাপারে ব্লাড ট্রান্সফিউশন ছাড়া আর কোনো রাস্তা নেই। বেঁচে আছে ব্লাড ট্রান্সফিউশন উপরেই বেঁচে থাকবে। এবার ধরুন আপনার কাছে দুজন এলো, কেউ হয়তো ক্যারিয়ার, মানে একজন ক্যারিয়ার যদি হাজব্যান্ড বা ওয়াইফ তাহলে সমস্যা হয় না। বাচ্চা হয়তো ক্যারিয়ার হতে পারে, ক্যারিয়ার নিয়ে তার তো চিন্তা করার কিছু নেই, তার একটু মাইল্ড এনিমিয়া হতে পারে। তো সেটা একটা হলো। তারপরে তোমার ব্লাড গ্রুপ তো দেখা হয়, ব্লাড প্রেশার, ব্লাড সুগার। আবার মার যদি বাবার ব্লাড সুগার বা প্রেশার থাকলে এতটা সমস্যা নেই, কিন্তু যে মা হবে তার যদি ব্লাড প্রেশার হাই বা তার যদি ব্লাড সুগার হাই, ডায়াবেটিস, তাহলে সেটা খুব প্রবলেমেটিক প্রেগনেন্সির জন্য। ডায়াবেটিস বিশেষ করে, কেননা ডায়াবেটিস আনকন্ট্রোল ডায়াবেটিসে প্রেগনেন্সি হলে ওটা আমরা রাখতে দিই না, কন্টিনিউ করতে দিই না। কেননা খুব হাই লেভেলের সুগার আছে, বাচ্চা পেটে এসছে, সেই বাচ্চার জন্মগত দোষ নিয়ে জন্মাবে, তাকে মানুষ করাই কঠিন। এই জন্য ওটা অ্যাবসলিউটলি অ্যাডভাইজেবল। অল্টারনেটিভ কোনো ভাবনা চিন্তা মানে আগে ব্লাড সুগার কন্ট্রোল করো, তারপরে তুমি বাচ্চা নাও। ইনসুলিন হোক, নতুন ওষুধ নিয়ে যাই হোক, ওটা কন্ট্রোল করতে হবে, তারপরে প্রেগনেন্সি যেন হয়, তাহলে সেফ থাকবে। কিন্তু যেমন ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার হলে আবার সেখানেও প্রবলেম হবে।
এই যে ওটাও কন্ট্রোল করতে হবে, দরকারে ওষুধ চেঞ্জ করতে হবে। সে গর্ভ নিরোধক অনেক পিল নিচ্ছে অনেকে, বা অনেক প্রোটেকশন ইউজ করছে, এটা আপনি কতটা সেফটি বলে মনে করেন? গর্ভ নিরোধক পিল সঙ্গে একটা জাস্ট আমি মিসকনসেপশন বলে দিচ্ছি, আমাদের সমাজে যেটা আছে কি ওটা খেলেই বন্ধাত্ব আসে, মানে বাচ্চা পেটে আসতে দেরি হয়। গর্ভ নিরোধকের কাজ হচ্ছে গর্ভধারণা যাতে না হয়, ঠিক আছে, যত মাস ওটা খাচ্ছে প্রেগন্যান্সি হবে না, পিরিয়ডস রেগুলার হবে, এটা হচ্ছে তার কাজ, ঠিক আছে। এটা কম্বিনেশন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন থাকে, কিন্তু যেটা যেটা বন্ধ করে দিলে, ওটা যদি বন্ধ করা হয় 2-1 মাসের মধ্যে ফার্টিলিটি ফিরে আসে, মানে সে কনসিভ করতে যোগ্য হয়ে যায়। এটা একটা মিসকনসেপশন আছে আমাদের দেশে। এই জন্য যখন যারা নিউলি ম্যারিডস আছে আমাদের কাছে, তাদের বলা হয় কি এখন ইমিডিয়েটলি বাচ্চা চাই না, হয় কন্ডোম ইউজ করো কিংবা ওসি পিল খাও। না না না, ওসি পিল খেলে তাহলে আমার পরবর্তীকালে বাচ্চাই হবে না, এটা তোমার ভুল ধারণা। তুমি যেই ছেড়ে দেবে 2-3 মাসের মধ্যে নর্মাল হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর আদারওয়াইজ তুমি যেটা বলছিলে কি সত্যি একটা বাচ্চা হয়ে গেছে তারপরে ইমিডিয়েট বাচ্চা চাই না বলে, তখন ওটা আইডিয়াল। আচ্ছা, গর্ভ নিরোধক ট্যাবলেট খাওয়া মানে ideal। প্রথমটাতে আপনি সবসময় বলছেন যে সেটা একটা প্রোটেকশন নেওয়া দরকার নেই। কি বলতে গেলে শুরুতেই মানে ডেলিভারির পরপরই প্রোটেকশন নেওয়া উচিত, কন্ট্রাসেপশন যেটা আমরা বলি। আচ্ছা, অনেক সেকেন্ড ইস্যুর ক্ষেত্রে, কিন্তু ফার্স্ট ইস্যুর ক্ষেত্রে এগুলো না করলে ভালো হয়। আইচ্ছিক মানে পেশেন্টরা চাইছে আমার এখন 2-3 বছর বাচ্চা চাই না, তখন কিছু ইউজ করতেই হবে কন্ট্রাসেপটিভ। চাই না বলে আইপিল খাবে বা বারে বারে অ্যাবর্শন করবে, এটা তো ঠিক না, একদম সেফ না। অ্যাবর্শনটা একদমই সেফ না। প্রথম বাচ্চা আমি কখনো অ্যাবর্শন করতে অ্যাডভাইস করি না, কেন অ্যাবর্শন এমন একটা অনেক র্যান্ডম হয়ে যাচ্ছে, কিন্তু একবার হলে তো তার উপর অনেক এফেক্টও কি আসে, মানে হতে পারে ধরো আশা বা অন্য সমস্যাগুলো তৈরি হয়। মানে ও আবার প্রেগনেন্ট হওয়াই একা পেশেন্টের কঠিন হয়ে যায়। মানে ধরো অ্যাবর্শন যতই প্রিকশন নিয়ে করো, তাও একা পেশেন্টে ইনফেকশন হতেই পারে। মানে আপনার সাথে কথা বলতে বলতে এটুকু বুঝতে পারছি, আমরা ভূমিষ্ঠ হচ্ছি, আমি নারী, তো আমরা নারীরাই একজনকে ভূমিষ্ঠ করছি, তো প্রচুর কমপ্লিকেশনস আছে ওই জায়গাতে, সেটাকে খুব সুন্দর করে মেনটেন করতে হবে। হ্যাঁ, অনেক কিছুই আছে, সেই সব নিয়ে চলতে হয়, কিভাবে সাবধান, সবসময় সতর্ক হয়েই সবকিছু কাজ করতে হয়। ব্রেস্ট ফিডিং নিয়ে আপনি কি বলবেন? আজকালকার মায়েদের তো একটা অন্যরকম ফ্যাশন আছে কি আমার স্ট্রাকচারাল প্রবলেম হয়ে যাবে বলে ফিডিং করাতে চায় না, তো আমরা বরাবরই মাদের কাছে শুনেছি যে ব্রেস্ট ফিডিংটা খুব বেস্ট। হ্যাঁ, তো সেটা নিয়ে আপনি কি বলবেন? ব্রেস্ট ফিডিং অবশ্যই আমিও একদম প্রত্যেক পেশেন্টকে ব্রেস্ট ফিডিং করতেই হবে। একদম যে নরমাল ডেলিভারি হয় তো উইদিন মানে ইমিডিয়েটলি ডেলিভারি পরপরই কতদিন চললে বাচ্চা ঠিক থাকবে? এটা কতদিন চললে বাচ্চা ঠিক থাকবে? অ্যাটলিস্ট মিনিমাম 6 মাস। তারপরে তো আরো কদিন হয়তো কন্টিনিউ করে, কয়েকজন তো আরো বেশি বাড়াবাড়ি, মানে 3-4 বছর 20 দিন আমার কাছে পেশেন্ট এসছে 4 বছরে, বলছে মাঝে মাঝে মুখ দেয়, মানে এখন তো ওরও কাজের নেন, তোমারও ক্ষতি হচ্ছে, তোমার পেরিয়ডসের ডিস্টারবেন্স হয়, কারণ এতদিন অব্দি যদি ও স্টিমুলেট করছে, মানে ব্রেস্টে মুখ দিলে ব্রেস্টে স্টিমুলেশন হচ্ছে, তাহলে তোমার পিরিয়ডসের দৃশ্যে হরমোন লেভেল একটা প্রোল্যাকটিন যেটা হরমোন লেভেল বেড়ে যাবেন, তারপর তোমার পিরিয়ডসের ডিস্টারবেন্স হবে। আর ওর তো কোনো লাভই নেই, ওটা কি হচ্ছে কিছু নেই, তার সব নর্মাল যা বাড়িতে রান্না হচ্ছে তাই খাবে, তো ওগুলো তো ভুল। কিন্তু আবার অনেকে করাতেই চায় না, এরকমও শুনেছি। করাতে চাই না, ওটা জানি, কিন্তু সেটা এই ক্ষেত্রে মার একটা মানসিক প্রস্তুতি খুব দরকার, কি প্রথম থেকে ওর কি আমি আমার বাচ্চাকে খাওয়াবো, এটা মনের একটা ডিটারমিনেশন চাই, আর ঠিক পারবে। দেখো বাঙালিরা একদম বিনা দ্বিধায় ওরা দুধ খাওয়ায়, ডিলিং করি না, তো ওরা ওদের আর বলতে লাগে না, কারণ ওদের বাড়ি থেকে বোধহয় ছোটবেলা থেকে ওরকম সব টিচিং থাকে, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে, বা মাটিতে বসে কাজ করবে, বা ওদের নর্মাল ডেলিভারি হবে। এখন ওদেরও সিজারিয়ান হয় ঠিকই, কিন্তু আগের ওটা মানে বেশি কমন ছিল। তো ব্রেস্ট ফিডিং ব্যাপারে এই জন্য মাকে মানসিক ভাবে নিজে ঠিক করতে হবে, হ্যাঁ আমি খাওয়াবো, ডেফিনেটলি খাওয়াবো, আর প্রত্যেক মায়ের দুধ আসবেই, এটা ন্যাচারাল নিয়ম, মানে এটা হরমোনাল এফেক্ট। প্রথম থেকে দুধ আসে না, হয়তো কোলেস্ট্রল মানে একটা সিক্রেশন হয়, তো কিন্তু ওটাও খুব দরকার, তার মধ্যেও বাচ্চার পক্ষে নিউট্রিয়েন্টস পাওয়া যায়। এই জন্য প্রথম দিন থেকে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো বলা হয়। মা বলে না দুধ আসেনি, অ্যাটেন্ডেন্টরাও এই করছে দুধ আসেনি, হ্যাভ পেশেন্স রাখতে হবে, 2-3 দিনের মধ্যে দুধ আসবেই, যত স্টিমুলেট করবে, যত টানবে, তত দুধ আসবে। আচ্ছা, আর বাচ্চার ডেফিনেটলি দুধ দরকার, যতই কোটোর দুধ দাও। এখন পরে মারা চাকরি করছে, হয়তো দুধ সেটাই বলছি, করে রাখছে, রেখে দিচ্ছে, অফিসে যাচ্ছে, এসব সেটা তো আর কাজের সাথে তো অনেক কিছুই
পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু যাদের যাদের সম্ভব, যারা বাড়িতে আছে, তাদের অবশ্যই বাচ্চা দুধ খাওয়ানো উচিত। আচ্ছা, ব্রেস্টের লিম্ফ পাওয়া ইমিউনোগ্লোবুলিনস পাওয়া যায়, মানে যে আমাদের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। আর নর্মাল সব নিউট্রিশন তো পাচ্ছি তার কাছ থেকে। তো এর জন্য ব্রেস্টের লিম্ফের একটা প্রবণতা আছে, বা যেটা একটা লাম্প বলে, লাম্প মানে ছোট্ট একটা সিস্ট টাইপের হলো বা কিছু একটা ছোট গ্ল্যান্ডের মতন বা ছোট একটা সলিড টিউমার মতন হয়, সে অল্প বেশি মেয়েদেরও হয়, বড়দেরও হয়। তো এটা কেন হচ্ছে, মানে ভয়াবহতা কি খুব? ভয়াবহতা সব কেসে না, সব কেসে না। এমনি সাধারণ একটা, তুমি যেমন বলছো কি একটা মিসকনসেপ্ট আছে কি কোনো চাকা মানে ব্রেস্টে কোনো লাম্প পাওয়া গেলেই ক্যান্সার, তা না। তো এর জন্যই অনম্যারিড মেয়েদের বা অল্প বয়সী মেয়েদের তো মোটেই না। তা যাই হোক, ওদেরও কোনো সময় আপনার কাছে এটাই আলোচনাতে জানতে আসা যে কোনো কিছু ধরা পড়লে মহিলাদের ভেতরে একটা ভয়ের, আমার ওখানে একটা টিউমার পাওয়া গেছে, আমার বোধহয় ক্যান্সার হতে পারে, আমার ইউট্রাসে ফাইব্রয়েড পাওয়া গেছে, ফাইব্রয়েড নিয়ে এখন একটা ভীষণ টেনশন, সেটা বোধহয় আমার ক্যান্সার হতে পারে। তো আপনি এই ব্যাপারে কি মানে মানে দর্শকদের কি বার্তা দেবেন যে ভয়ের তো কোনো কারণ নেই, তো প্রিভেনশনটা কিভাবে করবে? কিন্তু যেগুলো সমস্যা আছে সেই ব্যাপারে কোনো ভয় না করে সরাসরি ডক্টরের কাছে যাওয়া, মানে নিজে ডাক্তারই একদম নয়, নিজে অনেক মানে অনেকেই করতে চায় না। টিউমারের ব্যাপারে অনেকদের ধারণা আছে কি যদি ফ্যামিলিতে কারো ব্রেস্ট ক্যান্সার আছে তাহলে আমার হতে পারে, এটা ঠিক না। সম্ভাবনা বাড়ে, যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকলে ওদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, এটা ঠিক, কিন্তু তার মানে আমি যে অন্যদের হবেই না। ব্রেস্ট লাম্প আছে একটা বয়স্ক মহিলা, তার ডেফিনেটলি পরীক্ষা করা উচিত। আমরা একটা 40 বছরের আগে তাদের সোনোগ্রাফি করি, কোনো যদি লাম্প ধরা পড়ে, আর 40 বছর পরে ম্যামোগ্রাফি করি, মানে এক্সরে, আর তার বায়োপসি, এফএনএস, 5 নিডল বায়োপসি মানে একটা করা হয়। তাতে একটা আভাস পাওয়া যায় কি কোনো অ্যাবনর্মাল সেলস আছে কিনা। এর জন্য এটা ডেফিনেটলি নেগলেক্ট করা উচিত না। নেগলেক্ট করা উচিত নয়, কিন্তু ভয় পাওয়াটা উচিত নয়। হ্যাঁ, শারীরিক অবস্থাই এরকম, কেয়ার করা উচিত, সব ব্যাপারে সাবধান থাকা উচিত। একটা ব্রেস্টের ব্যাপারে বলছি, সেলফ এক্সামিনেশন, মানে নিজেই ব্রেস্ট সেলফ এক্সামিনেশন মাসে একদিন প্রত্যেক মহিলা করতে পারে। আমি চেম্বারে আসলে শিখিয়ে দিই কিভাবে করতে হবে। ডান হাতে বায়া ব্রেস্টের, বাঁ হাতে ডান ব্রেস্টের, হাত নিচে রেখে হাত উপরে রেখে, জাস্ট এই 4টে আঙ্গুল দিয়ে ফ্ল্যাট অফ দ্য পাম, এমনি না, এমনি করলে তো তোমার কিছু ফিল করবে, থামে ফ্ল্যাট অফ দ্য এইরকম এইরকম। তাতে যদি কিছু চাকা ব্রেক পাওয়া যায় তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডক্টরকে দেখাবে। এটা প্রত্যেক মাসে নিজেরই করা উচিত, কি কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। মানে অল্প বেশি মেয়েদের আমি বলছি না, কিন্তু ধরো অ্যারাউন্ড 40, 35, 40 এদের অবশ্যই টেস্ট করা উচিত কি কোনো ব্রেস্টের অ্যাবনর্মালিটি আছে কিনা, সাইজ ডিফারেন্স হয়েছে কিনা, কোনো ডিসচার্জ হচ্ছে কিনা, বা এরকম কোনো লাম্প আছে কিনা, তাহলে ওদের টেস্ট করা দরকার। এমনি 40 বছরের পরে সব মহিলাদের যেমন ব্লাড প্রেশার চেক করা, ব্লাড সুগার চেক করা, কোলেস্ট্রল মানে লিপিড প্রোফাইল, কিডনি ফাংশন দেখা, ক্রিয়েটিনিন ইউরিয়া, তারপর তোমার লিভার ফাংশন, তারপর ব্রেস্টের 40 এর আগে বললাম সোনোগ্রাফি, পরে ম্যামোগ্রাফি, এগুলো একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, এগুলো রুটিন টেস্ট, এগুলো করাই উচিত। হ্যাঁ, করা উচিত। তার মানে সিমটম থাকুক বা না থাকুক, এটা রুটিন ইয়ারলি। আর একটা সার্ভাইকাল প্যাক্স নিয়ে আসে, এটাও 40 নেই, ওটা তার আগে থেকেই শুরু হয়। সার্ভাইকাল ক্যান্সারও তো আমাদের দেশে তো, হ্যাঁ সেই কথাতে আসছিলাম, সার্ভাইকাল ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার যখন ধরা পড়ছে, সার্ভাইকাল নাম্বার 2 আমাদের দেশে। তো ব্রেস্ট ক্যান্সারের জন্য তো অ্যাওয়ারনেস, যেটা বললাম সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, আর পরে ম্যামোগ্রাফি। আর সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে 25 থেকে 23 বছরের মেয়েদের তো আগে আগেই মানে 3 ইয়ারলি প্যাপস মেয়ে, আনম্যারিড মেয়েদের করা যাবে না, কিন্তু ম্যারিড মেয়েদের যেটা করা হয়। আর পরে 30 থেকে আরো 65 অব্দি ওদের এই করা হয় প্যাপসমিয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এইচপিভি টেস্ট, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই একটা ভাইরাস আছে 16, 18, ওর মধ্যে অনেকগুলো স্ট্রেনস আছে, এই দুটো স্ট্রেনস বেশি ক্ষতিকর। মানে এইটা এইচপিভি ইনফেকশন অনেকদেরই হতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওই ইনফেকশন থেকে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। এরকম ক্যান্সার ধরা পড়লে ট্রিটমেন্ট করে ধরুন টোটাল সিস্টেমটাকে রিমুভ করা হয়েছে বা ব্রেস্টের ক্ষেত্রে রিমুভ করা হয়েছে, তো সেটা কি আর্লি ডিটেকশন হয় তাহলে পুরো রিমুভ করার প্রশ্ন ওঠে না। যেমন সার্ভিক্সের ব্যাপারে তেমন ব্রেস্টের ব্যাপারে, এর জন্য এটা তোমার স্ক্রিনিং করা হয়।
স্ক্রিনিংটা কয়েকটা আমাদের শরীরে কয়েকটা অর্গানসের স্ক্রিনিং আমরা করতে পারি। অল্প স্টেজেই আমরা ধরতে পারি কি কোনো ক্যান্সার ফর্মেশন হচ্ছে কিনা, মানে অ্যাবনর্মাল সেলস আছে কিনা। তো ওই স্টেপে মানে ওই স্টেজে খুব সামান্য মাত্রায় একটা ট্রিটমেন্ট করলে সেরে যায়, আর পরে স্ক্রিনিংটা চালু রাখতেই হবে। ক্যান্সার নামক কথাটা শুনলে সবাই আমরা ভীত স্বতন্ত্র হয়ে পড়ি এবং আমরা বেশি দিন বাঁচবো না, এরকম একটা কনসেপশন আছে। তো যখন ইউট্রাস এরকম কিছু ধরা পড়ছে, টোটাল সিস্টেমটা দেখেছি বাদ দিয়েছে, বা ব্রেস্টে ধরা পড়েছে ব্রেস্ট বাদ দিয়েছে, রিমুভ করলে কি আপনার মানে সেক্ষেত্রে ভয়েরটা বা জীবন চলে যাবে এটা সবসময় পেশেন্ট ভাবতে থাকে, তো তার পার্সেন্টেজটা কি কম হয়? অফকোর্স এই যে স্ক্রিনিং যদি আমরা ধরি, আর্লি স্টেজে আমরা ধরি, তাহলে এত বড় অপারেশন, মেজর অপারেশন প্রয়োজন নেই। অল্প মেজর অপারেশন হলো ধরুন এমন একটা স্টেজে গিয়ে ধরা অনেকদিন পরে ধরা পড়লো, তোমার মেজর অপারেশন তা তো রেডিওথেরাপি করতে হবে, কেমোথেরাপি করতে হবে, তার অন্য শারীরিক পুরো ইফেক্ট হয়ে যায়, মানে ওটা সত্যি তাতে কি সিস্টেমটা তো বাদ পড়েছে, তো সেখানে কি সে অনেকটা লংজিভিটি পাবে, মানে লাইফটা না না কি হয় ক্যান্সারে অনেকবার কি হয় কি ওই পার্টিকুলার অর্গান রিমুভ করা হয়েছে, তারপরে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, রেডিয়েশন দেওয়া হচ্ছে, তাও সবকিছু ধরা পড়ে না, হয়তো অন্য জায়গা মেটাস্টিস মানে অন্য জায়গা পৌঁছে গেল, ক্যান্সার ছড়িয়ে পড়েছে কি লিভারে বা মনে হাড়ে বা লাংসে, তাহলে তো ওটা মেটাস্টিসিস হলে তো আরো গুরুতর কন্ডিশন, মানে সিরিয়াস কন্ডিশন হয়ে যায়, তাহলে ওটা মানে আরো ফার্দার ট্রিটমেন্ট আর মানে লাইফ রিস্ক অনেক হয়। এমনি পিরিয়ডিক্যালি কেউ এক্সামিন করাচ্ছে না, কিন্তু কোনো সিম্পটম আছে কি যেখান থেকে আমি বুঝতে পারবো আমার সার্ভাইকাল ক্যান্সার বা কোনো ক্রিটিক্যালে পৌঁছচ্ছে? হ্যাঁ, সার্ভাইকাল ক্যান্সারের সিম্পটমস মানে হোয়াইট ডিসচার্জ বেশি হয়, আচ্ছা, কোনো সময় হোয়াইট ডিসচার্জ একটু ব্লিডিং হয়, ওকে, বা একটু ফাউল স্মেল হয়, মানে দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হয়, আর এগুলি কমন সিমটমস। বা একটু বাড়াবাড়ি হলে তখন পেটে ব্যথা হবে, এইসব তো আরো যখন অ্যাডভান্স হয় তখন তো ইউরিনের প্রবলেম, সব জায়গায় মানে অসুবিধা ক্রিয়েট হয়, ব্যথা তল পেটে খুব ব্যথা হবে, ওটা আমি সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে বললাম। ব্রেস্টের ব্যাপারে সব লাম্প হয়ে যাবে, লাম্পে মানে ব্রেস্টে ব্যথা খুব দেরি করে হয়, ব্রেস্ট ক্যান্সার যখন খুব অ্যাডভান্স হয় তখন ব্রেস্টে ব্যথা, ওকে, কিন্তু আগে লাম্পই হয়। অনেক সময় ব্লাডও বেরোয়, ডিসচার্জ হয়, মানে ব্লাড স্টেন ডিসচার্জ বা এমনি ডিসচার্জ, বা ব্রেস্টের শেপই পাল্টানো যায়, আচ্ছা, মানে পাল্টিয়ে যায়, মানে কেননা কোথায় স্প্রেড করছে তারপর নির্ভর করছে, তো এর জন্য ওগুলো বাড়াবাড়ি, তখন তো খুব বেশি কিছু করার থাকে না, মানে পুরো ব্রেস্ট রিমুভ করলেও বা ইউটেরাস সার্ভিক্স সব রিমুভ করলেও তার মানে খুব স্বস্তি হয় না, কেননা অনেক কমপ্লিকেশন হয়, খুব পেইনফুল, মানে কষ্টকর, আর একটা সিরিয়াস মানে নিয়ে নেয়। তো এর জন্য এখন আমাদের এইসব বেরিয়েছে স্ক্রিনিং, যেমন কোলোরেক্টাল ক্যান্সার, কোলানের ক্যান্সার, তার স্ক্রিনিং আছে, কোলোনোস্কোপি করা হয়, তারপর স্টমাক ক্যান্সারের জন্য এন্ডোস্কোপি করা হয়, তারপর প্রস্টেট ক্যান্সারের জন্য পিএসএ একটা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন একটা ব্লাড টেস্ট, মানে কয়েকটা ক্যান্সারের জন্য এই স্ক্রিনিং টেস্ট আছে, এইগুলো করলে অ্যাটলিস্ট আর্লি স্টেজে ধরা হয়, আর আর্লি স্টেজে ট্রিটমেন্টটা ইজি হয়, আর ওর থেকেও মুক্তি পায়, মানে খুব এত বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা কমে যায়। অনেক কিছুই আপনার সাথে আলোচনা করতে গিয়ে জানলাম। তো এই লাইফস্টাইলটাকে আপনি চেঞ্জ করার জন্য কি বলবেন, যে কিরকম ফুডিং এর দরকার, ফুড হ্যাবিটটা কিরকম দরকার, বা এক্সারসাইজের কি দরকার, বা স্লিপিং টাইম, ঘুম কিন্তু কমে গেছে, ঘুম কমে গেছে বলতে আমরা কিসের উপর চাপ দিই? ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, রিমুভিং স্ট্রেস, রিডিউসিং স্ট্রেস, এটা একটু মানে লাইফস্টাইল মানে বেশি আসছে। তো ওজন কমানো তো এটা মন স্থির না করলে হতে পারে না, ইটস নট অ্যান ইজি জব ওজন কমানো, কেননা হয়তো কেউ 1 মাস 2 মাস খুব ডায়েট করে এক্সারসাইজ করে ওজন কমালো, আর তারপর ছেড়ে দিয়েছে, আবার সেই ওজন বাড়বে। সো ইট হ্যাজ টু বি ইয়োর ফ্রেন্ড, তাকে ফ্রেন্ড করে নাও, আমি এক্সারসাইজ করবো, আমি ডায়েট করবো, আর এটা লাইফ লং চলবে। একটু একবার আমি একটু রিল্যাক্সেশন করলাম, কিন্তু এটা আমার সাথে থাকবে, হ্যাঁ, ইটস নট রেগুলার, তাহলে বিকামস ইজি। দেখছো না আমরা অন্যরা মানে ফিল্ম স্টাররা তো এসব নিয়েই থাকে, ওদের একটু বেশি বাড়াবাড়ি, আমাদের সেটা প্রয়োজন নেই, কিন্তু একটা মডারেট পজিশনে মানে থাকতেই হবে। আর স্ট্রেসের ব্যাপারে ধরো সব জায়গায় স্ট্রেস আছে, কিন্তু তার মধ্যে নিজেকে তৈরি করতে হবে আমি কি করে ডিল করবো। স্ট্রেস তো আমি থামাতে পারবো না, কিন্তু আমি কি করে ডিল করবো আমি ডিসাইড করতে পারি। এর জন্য ধরো মেডিটেশন করা বা যোগা করা,
এটা ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়াম, এটা খুব সাহায্য হয়। ফুড হ্যাবিটে কি আপনি সাজেস্ট ফুড করবেন? হ্যাবিটে তোমার বলতে মানে ভালো লাগে না, আমি বললে তোমার ভালো লাগবে না। আমি বলবো আগেকার দিনে আমরা যেমন বাড়িতে রান্না করা খেতাম, দ্যাট ইজ বেস্ট। বাড়িতে মা যা রান্না করে তাই খাও, তার মানে কি মাত্রায় তেল দেওয়া হচ্ছে, কি মাত্রায় চিনি সব জানে, আর একটা আন্তরিকতা আছে, সো দ্যাট হেল্পস আ লট। কিন্তু এখন যে দোকান থেকে খাওয়া, আরেকটা গুণ আপনার আমি জানি, আপনি তো পেশায় চিকিৎসক, বহুদিন চিকিৎসার সাথে যুক্ত, এছাড়া আপনি গান করেন বলে আমি জানি। তো আপনি এমনি সময় কাটান কি করে? আপনার এই চেম্বার থাকে, হসপিটাল থাকে, অপারেশন থাকে, সবকিছুর পরে আপনার সময় পান একটু নিজেকে, নিজের জন্য সময় পান? নিজের জন্য সময় বের করি, প্রত্যেককে নিজের জন্য সময় বের করতে হবে, যতই কাজ থাকে। আমি সব আমার পেশেন্ট। এই গানের চর্চাটা কি অনেক দিনের? গানের চর্চা খুব বেশি নাই, ও এক আধবার। ও তো ভালো গান করে বলে, আমি আমার এই বাড়িটাই গানের মানে প্রত্যেকেই গান করতো, এর জন্য আমি ওদের সাথে একটু তাল মিলে সামান্য একটু, তেমন কিছু নাই। কিন্তু আমার রেগুলার একটা মেডিটেশন করা অভ্যাস আছে, কিছু কোনো সময় ছবি আঁকা, মানে নিজেকে একটু এঙ্গেজ রাখা ভালো জিনিসে। তার মানে টিভি দেখালে আমাদের সময় হয় না, আমরা টিভি দেখি না বললেই চলে। তাহলে কি দেখবে তুমি? এত কিছু দেখার মতো, সবকিছুকে সামলে নিয়ে পেপার পড়াও তো কি যা মিনিমাম পড়া, তাই। কেননা যতগুলো নেগেটিভ ইনফরমেশন বেশি আসে, তো যত আমরা নিজেকে নেগেটিভ থেকে দূর রাখবো, পজিটিভ নিজের মধ্যে পজিটিভিটি বেশি আনবো, তত আমরা ভালো থাকতে পারবো। আর নিজে ভালো থাকলে তো অন্যকে ভালো দিতে পারবো। একদমই তাই। তো এই জন্য এটা খুবই দরকার। এই জন্য সব মাদের বলি, তোমরা ভালো থাকো, ভালো মন রাখো, ভালো শরীর রাখো, তাহলেই বাচ্চাও ভালো হবে। আমরা অনেকক্ষণ ধরে কথা বলছিলাম, অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। একজন রেনাউন্ড গাইনোকোলজিস্ট ডক্টর মৃদুলা পুরকায়স্থ, সমগ্র উত্তর চব্বিশ পরগনা তার অন্য একটা জায়গা আছে। পেশাগতভাবে উনি বহুদিনই চিকিৎসক, আমাদের অনেক তথ্য দিল। আশা করি তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবেন। এবং এই স্ত্রী রোগ মানে গাইনোকোলজিক্যাল সমস্যা হয়েছে বলে ভীত স্বতন্ত্র হওয়ার দরকার নেই, ডাক্তার তো আছেই, তিনি আমাদের সাথে থাকবেন। তো আজকের মতন আমাদের এই আলোচনা, এই গল্প এখানেই শেষ হচ্ছে। নমস্কার।